নমস্কার বন্ধুরা, স্টোরিও বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গল্প শুনতে কে না ভালোবাসে, শুধু ছোটরা কেন, মনের মতন গল্প পেলে আমরা বড়রাই বুঁদ হয়ে যাই তাতে। স্টোরিও বাংলা অডিও স্টোরি এই চ্যানেলের মাধ্যমে আমরা বিশ্ব সাহিত্যের বাছাই করা শ্রেষ্ঠ কিছু গল্প আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজকের আমাদের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা ছারপোকার মার। ছারপোকা আমি মারিনি, মারতে পারিনি। মারতে মারতে হাত ব্যথা হয়ে যায়, কিন্তু তাও ওদের মেরে শেষ করা যায় না। তাছাড়া মারলে এত গন্ধ ছাড়ে, বিচ্ছিরি গন্ধ। শহীদ হয়ে ওরা কীর্তির সৌরভ ছড়ায় এমন, আমার কীর্তি আর ওদের সৌরভ যাতে আমাদের উভয় পক্ষকেই ঘায়েল হতে হয়। প্রাণ দিয়ে ওরা আমাদের নাক মলে দিয়ে যায়, যা নাকি কান মলার চেয়েও খারাপ। এই কারণেই আমি ছারপোকা কখনো মারিনি। ছারপোকাদের নিয়েই আমি ঘর করি, আত্মীয় স্বজনের মতোই একসঙ্গে বাস করি আর কি। আমার বিছানায় হাজার হাজার ছারপোকা, লাখ লাখও হতে পারে, এমনকি কোটি কোটি হলেও আমি কিছু অবাক হব না। কিন্তু তারা কিন্তু আমায় কিচ্ছুটি বলে না, আমিও তাদের মারি না, তারাও আমাকে কামড়ায় না। অহিংস নীতির গান্ধীবাদের উজ্জ্বল আমার বিছানায়। আমি করেছি কি, একটা কম্বল বিছিয়ে দিয়েছি আমার বিছানায়। কম্বলের ঝুল চৌকির আধখানা পায়া অবধি গড়িয়েছে। চৌকির ফাঁক ফোকরেই তো ওদের অবস্থান, কিন্তু আমার গায়ে এসে পড়তে হলে তাদের কম্বলের এবড়ো খেবড়ো পথ ভেঙে আসতে হবে পশমের জঙ্গল ভেদ করে। কিন্তু সেই উপশমের ওপর নির্ভর না করেও আমি আরেকটা কৌশল করেছি। চৌকির চারদিকে কম্বলের ঝুল বরাবর ফিনাইলের এক পোঁচ লাগিয়ে দিয়েছি। রোজ রাত্রেই শোবার আগে নিপুণ তুলির দক্ষতায় একবার করে লাগাই। তাই দিয়ে কম্বলের তলার দিকটা কেমন চটচটে হয়ে গেছে। হোক গিয়ে, তাতে আমার চটবার কোনো কারণ নেই। আমার ধারণা ফিনাইলের গন্ধ মানুষের গায়ের চেয়ে জোরালো। সেই গন্ধের আড়ালে আমি গায়েব, আমার গন্ধ তারা পায় না। চৌকির উপরেই যে আমি, সেটা তারা টেরই পায় না। তাদের মধ্যে যারা ভাস্কো ডি গামা কিংবা কলম্বাস গোছের, তারা হয়তো আমার আবিষ্কারের উদ্দেশ্যে চৌকির তলা থেকে বেরোয়, কিন্তু ফিনাইলের বেড়া অবধি এসে নির্ঘাত ঠেকে যায়, আর এগোতে পারে না। ফিনাইলের গন্ধ তাদের নাকে লাগে, তারপর আরও এগোলে হয়তো তাদের পায়ে লেগে যায়। ফিনাইলের কাদায় তাদের পা এঁটে বসে যায়, তারা চলৎ শক্তিহীন হয়ে পড়ে। শেষ পর্যন্ত চটচটে কম্বলের সঙ্গে তাদের চটাচটি হয়ে যায় নিশ্চয়ই। বিশ্ব সংসারের উপর তিতি বিরক্ত হয়ে তারা হয়তো ওইখানেই জড়সড় হয়ে পড়ে থাকে। বছরের পর বছর আমার রক্ত না খেয়ে কি করে যে তারা বেঁচে আছে, এটা আমার কাছে একটা বিস্ময়। সেই রহস্যের আমি কিনারা এখনো পাইনি। যাকে উপসী ছারপোকা বলে, আমার মনে হয় সেই রকমই কিছু একটা হয়ে রয়েছে তারা। তা থাক, তারা সুখে থাক, বেঁচে থাক, তাদের আমি ভালোবাসি। তারাই আমাকে একবার যেভাবে বাঁচিয়ে দিয়েছিল। তাহলে বলি সেই গল্পটা। সকালে সবে খুর নিয়ে বসেছি, আমার বন্ধু বদ্রীনাথ হন্তদন্ত হয়ে হাজির। পালাও পালাও, করছো কি, বলতে বলতে আসে। পালাবো কেন, দাড়ি কামাচ্ছি যে। আরে, হরিকেষ্টদা আসছে, এই এসে উঠবে এখানে, এই তোমার বাসায়, এইখানেই আস্তানা গাড়বে। সস্তা না। দাড়ি কামাতে কামাতে বলি, সস্তা নয় অত।
গতবারে যখন কলকাতায় এসেছিল উঠেছিল আমার ওখানে। যাবার সময় বলে গেছে আবার এলে তোর বাসাতেই উঠব, আর তোকে যদি বাসায় না পাই তো উঠব গিয়ে শিবুর কাছে। বলেই সে একটু দম নেয়, তারপরে ইঞ্জিনের মতন হাফ ছাড়ে একখানা। আজ সকালে আমার এক টিটিআই বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম শিয়ালদায়। স্টেশনের প্ল্যাটফর্মে পা দিয়েছি, দেখি কি না হরেকেষ্টদা ব্যাগ হাতে নামছে ট্রেন থেকে। বটে, দেখেই আমি পালিয়ে এসেছি। যাতে হরেকেষ্টদা বাসায় গিয়ে তোমায় না পায়। হ্যাঁ, চলে এলাম তোমার কাছে, দিতে এলাম খবরটা। আমাকে যদি না পায় তো শটান তোমার এখানেই সে। আরে, আমার এখানে উঠবে কেন সে? আমি তাকে আশ্বস্ত করি। একখানা মাত্র ছোট্ট চৌকি আমার দেখছো তো, এর মধ্যে আমার সঙ্গে গুতোগুতি করতে যাবে কেন ভাই? তার কিসের অভাব? 200 বিঘে তার ধানের জমি, 10টা আমবাগান, কারি কারি টাকা। সে কলকাতার যে কোনো নাম করা ভালো হোটেলে উঠতে পারে। 1 নম্বরের কঞ্জুস। গতবারে আমার মেসে উঠেছিল, গেস্ট চার্জ দিতে দিতে ফতুর হয়ে গেছি। 3টি মাস নড়বার নামটি ছিল না, যাবার সময় সর্বশান্ত করে দিয়ে গেল আমায়। কি রকম? আমার শখের জিনিসগুলো নিয়ে গেল সব। ড্রেসিং টেবিলটা নিল, টেক চেয়ারটাও, ব্রাকেট, তার উপরে অ্যালার্ম টাইমপিসটাও অবধি। বললে খাসা হবে, এসব জিনিস পাড়াগাঁয়ের লোকে চোখে দেখেনি কখনো। শেষটায় আমার টুথব্রাশটা ধরে টানাটানি। সে কি, একজনের বুরুষ কি আরেকজন ব্যবহার করে নাকি? বললে জুতোয় কালি দেওয়া যাবে এই দিয়ে। এমনকি আলমারিটাও ধরে টানছিল বইপত্র সমেত, কিন্তু বড্ড ভারী বলে পেরে উঠল না। বলেছে পরের ক্ষেপে এসে মুটের সাহায্য নিয়ে যাবে। মোটের ওপর আলমারিটা তোমার বেঁচে গেছে, মুটের ওপর চাপেনি। আমি পালাই বাবা, এক্ষুনি হরেকেষ্টদা ব্যাগ হাতে এসে পড়বে হয়তো। সে ব্যগ্র হয়ে ওঠে। বাড়ি যাবে এক্ষুনি? বসো, চা খাও। বাড়ি আজ সারাদিন নয়, খুব গভীর রাত্রে ফিরবো বাসায়। আমি ভাই এখন যাই। হরেকেষ্টদার ভয়ে বাসাতেই ফিরবে না আজ? সারাদিন থাকবে কোথায় শুনি? আমি জিজ্ঞেস করি। হরেকেষ্ট হরেকেষ্ট, কেষ্ট কেষ্ট হরে হরে করে ঘুরে বেড়াবো রাস্তায় রাস্তায়। বলে সে আর দাঁড়ায় না। দাড়ি কামিয়ে মুখ ধুতে না ধুতে হরেকেষ্টদা হাজির। আসুন আসুন হরেকেষ্টদা, আস্তাজ্ঞে হোক। আমি অভ্যর্থনা করি। আমার কি ভাগ্যি যে আজ আপনার পায়ের ধুলো পড়ল। বদ্রীনাথকে বাসায় পেলাম না, তাই তোর কাছেই চলে এলাম। ব্যাগ নামিয়ে তিনি বললেন, আসবেন বই কি, 1000 বার আসবেন। আপনি হলেন হরেকেষ্টদা, আমাদের গায়ের মাথা। আমরা কি আপনার পর? তা নয়, তবে বদ্রীনাথ ছেলেটি ভালো, তার ওখানেই উঠি। ও আমাকে পেলে ভারী খুশি হয়। আমি কি অখুশি? বসুন, চা খান। চা নাই? জিলিপি, সিঙ্গারা, কচুরি, কি খাবেন বলুন? যা ইচ্ছে আন। চাটা খেয়ে চান করে 2টো ভাত খেয়ে বেরোবো একটু। কলকাতায় এসেছি, এবার তোর এখানেই থাকবো ভাবছি। বদ্রীনাথকে পেলুম না যখন। তা থাকুন না যতদিন খুশি। দাঁড়ান, চাটা আনাই। পোর্টম্যানটো খুলে পয়সা বার করি। ওমা, এ কি, বাক্সর চাবিটা কোথায়? খুঁজে পাচ্ছি না তো। চাবিটা গেল কোথায়? ভাঙতে হবে দেখছি বাক্সটা।
চাবিওয়ালা কোথায় পাই এখন? এই যে ভাঙতে হবে দেখছি। না না, ভাঙবি কেন বাক্সটা? দুবেলা চাবিওয়ালা হেঁকে যায় রাস্তায়, ও চাবি করিয়ে নিলেই হবে। তা বেশ তো পোর্টম্যান্টোটি, ভাঙবি কেন? আমায় দিয়ে দিস বরং, দেশে নিয়ে যাব। শুনে আমি হা হয়ে যাই। নিজের চাবি নিজেই সরিয়ে ভালো করলাম কিনা একটু খতিয়ে দেখি। এখন ক টাকা দরকার তোর বল না, আমিই দিচ্ছি না হয়। গোটা 5 তাও তাহলে। 5 টাকা? ব্যাগ খুলে তিনি বলেন, 5 টাকা তো নেই, 10 টাকার নোট আছে। তাই দাও তাহলে, পরে বাক্স খুলে দেবক্ষণ তোমায়। হরেকৃষ্ণদার পয়সায় চা, কচুরি, সিঙ্গারা, জিলিপি, চিবে গজা, রাজভোগ, দরবেশ বসানো গেল বেশ মজা করে। দুপুরের আহার সেরে হরেকৃষ্ণদা বললেন, যাই, এবার একটু বদ্রীনাথের বাসা থেকে ঘুরে আসি। সে আমাকে একটা আলমারি দেবে বলেছিল। আধুনিক ডিজাইনের আলমারিটা, দেখতে খাসা, তার উপরে রবি ঠাকুরের বই ঠাসা। আমাকে উপহার দিতে চেয়েছিল বদ্রীনাথ, মুঠের মাথায় চাপিয়ে নিয়ে আসি গে। সেই যে বেরিয়ে গেলেন হরেকৃষ্ণদা, ফিরলেন সেই রাত 10টায়। হায় হায় করতে করতে এলেন। হায় হায় হায়, কোথায় যে গেছে বদ্রীনাথটা, সারাদিন দেখা নেই। বাসার লোক বলল সকালে বেরিয়েছে, কিন্তু এই রাত 10:30 অবধি অপেক্ষা করে করে করে। এতক্ষণ বদ্রীনাথের বাসাতেই ছিলেন তাহলে? না না, বাসায় আর থাকবো কোথায়? ওর ঘরে তো চাবি বন্ধ, কার ঘরে থাকতে দেবে আমাকে? ওই বাসার সামনের একটা চায়ের দোকানে বসে বসে এতক্ষণ কাটালাম। সেই দুপুরবেলার থেকে এতক্ষণ শুধু শুধু কি আর বসতে দেয়? বসে বসে চা খেতে হলো। 300 কাপ চা খেয়েছি, তার খেলাম 50 টোস্ট, 2.5 ডজন অমলেট, সব বদ্রীনাথের অ্যাকাউন্টে। খেয়েছি আর নজর রেখেছি বাসার দরজায় কখন সে ফেরে, কিন্তু না, এতক্ষণেও ফিরল না। তাহলে আর কি করবেন? খেয়ে দিয়ে শুয়ে পড়ুন এবার। না, আর কিছু খাবো না, যা খেয়েছি তাতেই অম্বল হয়ে গেছে। 300 কাপ চা, বাপরে বাপ, জীবনে কখনো খাইনি। না, আর কিছু খাবো না, শুয়ে পড়বো সাটান। মেঝে আমাকে একটু বিছানা করে দে। আছে তো ওর বাড়তি বিছানা, আমি তো আবার বেডিং ফেডিং কিছু আনিনি। বদ্রীনাথের বাসায় উঠবো ঠিক ছিল। এই মেঝে, এইখানে, এই মাদুরটা তো যা হোক কিছু পেতে দে না হয়। তুমি মেঝেই শোবে? তুমি বলছো কি হরেকৃষ্ণদা? অমন কথা মুখে এনো না, পাপ হবে আমার। তুমি আমার চৌকিতেই শোবে, আমি ওই কম্বলটা বিছিয়ে শোবক্ষণ মেঝেতে। বলে আমি ফিনাইল লাঞ্ছিত কম্বলটা বিছানার থেকে তুলে নিয়ে মাটিতে বিছোই, আর চৌকিতে তোশকের ওপর ধবধবে চাদর পেতে হরেকৃষ্ণদার জন্য পরিপাটি বিছানা করে দিই। হরেকৃষ্ণদা শুয়ে পড়েন, আমিও আলো নিভিয়ে শুয়ে পড়ি। শুতে না শুতে হরেকৃষ্ণদা নাক ডাকতে থাকে। রাত বোধ হয় 12টা হবে তখন। দারুণ একটা চটপটে আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। কি ব্যাপার? হরেকৃষ্ণদা আর নাক ডাকছে না, খালি মাঝে মাঝে চটাস চট চটাস চট, চটাপট চটাপট শুনতে পাচ্ছি কেবল। ওরে ওরে সিপু, আলোটা জ্বাল তো। আলো জ্বালা যাবে না হরেকৃষ্ণদা, 11টার পর মেন সুইচ অফ করে দেয়। এ কি কামড়াচ্ছে রে? এ ভয়ঙ্কর কামড়াচ্ছে। দেশলাই আছে তোর? দেশলাই কোথায় পাবো দাদা? আমি কি সিগারেট খাই? তাহলে মোমবাতি? বাজারে। কি সর্বনাশ! টর্চ আছে, টর্চ?
রাতে দুপুরে কেন এই টর্চার করছেন হরকেষ্টদা? চুপচাপ ঘুমোন না। ঘুমাবো কি রে, জ্বালিয়ে খাচ্ছে যে, বাপাসটা জ্বলে গেল রে। বাপাসে শুয়েছিলাম, পা থেকে ঘাড় পর্যন্ত জ্বলছে বাবা রে। পাশ ফিরে শোন। পাশ ফিরে শোবো কি রে, শুতে কি দিচ্ছে? বাবারে বাবা, উঠে বসেছি, বসতেও দিচ্ছে না, ভীষণ কামড়াচ্ছে রে। কে জানে কি আবার কামড়াবে। এই তো দেখছি খুন করে ফেলবে আমায়, একদম তিষ্ঠতে দিচ্ছে না। কি দেখছিস তুই? তুই জানিস ছাড়পোকা নয় তো রে? ছাড়পোকা? অসম্ভব। আমি একদিন ধরে শুচ্ছি, আমি কি তাহলে টের পেতুম না? তুই একটা কুম্ভকর্ণ। না, বিছানায় কাজে নেই আমার, আমি বাবা বারান্দায় গিয়েই দাঁড়াই। তিনি বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালেন। সারা রাত ঠায় দাঁড়িয়ে থাকলেন। সকালে আমি উঠে দেখলাম তিনি তো আগের থেকেই উঠেছিলেন। তিনি শুধু দেখলেন কেবল চৌকির ওপর হাজার হাজার মৃতদেহ, ছাড়পোকার মৃতদেহ। হরেকেষ্টদার চাপে আর চটাপট চাপড়ে ছাড়পোকাদের ধ্বংসাবশেষ। ইস, তুই এখানে থাকিস কি করে রে? এই বিছানায় ঘুমাস কি করে? তুই একটা রাস্কেল, রাবিশ, কুম্ভকর্ণ। না, আর আমি এখানে নেই। মা কালীর দিব্যি, আর কখনো আমি এখানে আসছি না বাবা। আমার নাকে খত, বদ্রীনাথের বাসাতেই আমি থাকবো, সেখানেই চললাম। সকাল সকাল গিয়ে পাকড়াই তাকে। বলেই তিনি আর দাঁড়ালেন না, ব্যাগ হাতে বেরিয়ে পড়লেন, তার ধার দেওয়া 10 টাকার উদ্ধারের কথা বেমালুম ভুলে গিয়ে। আমাদের এই প্রচেষ্টাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং আমাদের পাশে থাকুন।